মালয়েশিয়ার পুলিশ সম্প্রতি একটি বড় ধরনের অভিযান চালায়। সে অভিযানে মোট ৩৬ জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে ৩৫ জন বাংলাদেশি, বাকি একজন ইন্দোনেশিয়ান। যদিও প্রথমে বলা হয়েছিল সবাই বাংলাদেশি। মালয়েশিয়ান পুলিশ ও দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, তারা মালয়েশিয়াকে ইসলামিক স্টেট বা আইএস এর জন্য অর্থ তহবিল সংগ্রহ এবং সদস্য নিয়োগের একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল। তাদের সংগ্রহ করা অর্থ যেত দুটি দেশে, দেশ দুটি হলো সিরিয়া এবং বাংলাদেশ। মালয়েশিয়ান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ তান শ্রী মোহাম্মদ খালিদ ইসমাইল জানিয়েছেন, এই গ্রুপটির নাম গ্যারাকান মিলিটান্ট রেডিকাল বাংলাদেশ বা জিএমআরবি। এই গ্রুপটিকে বাংলাদেশি রেডিকাল মিলিটান্ট গ্রুপও বলা হয়। দর্শক, খেয়াল করে দেখুন, সংগঠনটির নামের সাথে বাংলাদেশ যুক্ত। আইজিপি খালিদ ইসমাইল জানিয়েছে, এই দলটি সিরিয়া ও বাংলাদেশে আইএস এর সেলগুলোর জন্য অর্থ পাঠাতো। এর অর্থ হলো, মালয়েশিয়ান পুলিশ তদন্তে খুঁজে পেয়েছে আইএস এর একটি সেল বাংলাদেশে আছে। বাংলাদেশে এই গ্রুপটি সদস্যদের কাছ থেকে বার্ষিক ৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত সদস্যপদ ফি নিত। সংগৃহীত তহবিল ই-ওয়ালেট অ্যাপ্লিকেশন এবং আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ব্যবহার করে বিদেশে পাঠানো হতো। কিন্তু মালয়েশিয়ান পুলিশ যেখানে বাংলাদেশিদের সাথে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী, তাও আবার আইএস এর মতো সংগঠনের সাথে সম্পৃক্ততা খুঁজে পেয়েছে, সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিরা দেশটিতে জঙ্গি কিংবা জঙ্গিদের তৎপরতা আছে তা মানতেই নারাজ। মালয়েশিয়ার কঠোর পদক্ষেপের বিপরীতে আমরা বাংলাদেশে একেবারেই ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গত ১লা জুলাই এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তার ভাষায়, বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে আছে ছিনতাইকারী। তিনি আরো বলেছেন, আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে, কিসের জঙ্গি? ডিএমপি কমিশনার একথা অবশ্য মানতে নারাজ পুলিশের আইজিপি বাহারুল আলম। তিনি একই দিনে ডয়চে ভেলেকে বলেছেন, জঙ্গি নেই এ কথা বলা যাবে না। এরই মধ্যে মালয়েশিয়ান সরকার ৫ জনকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, যদিও সরকারের পক্ষ থেকে ৩ জনের কথা বলা হচ্ছে। মালয়েশিয়ান পুলিশের তথ্য মতে ১৯ জুন প্রথম পাঠানো হয় একজনকে, এরপর ২৬শে জুন এবং ৩রা জুলাই আরো ৪ জনকে পাঠানো হয়। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, মালয়েশিয়া যে জঙ্গিবাদের অভিযোগ করেছে সেটি তদন্তে বাংলাদেশ সাহায্য করবে। কিন্তু এর ২ দিন পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ডিএমপি কমিশনের সুরেই কথা বললেন। তিনি বাংলাদেশের জঙ্গিদের কোনো অস্তিত্ব দেখছেন না। তিনি দাবি করেছেন, বাংলাদেশে যাদেরকে পাঠানো হয়েছে তারা জঙ্গি তৎপরতার সাথে জড়িত নয়, তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদেরকে ফেরত পাঠিয়েছেন। কিন্তু মালয়েশিয়ান পুলিশ প্রধান স্পষ্ট করে বলেছেন, যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, কিন্তু তারা বাংলাদেশি রেডিকাল মিলিট্যান্ট গ্রুপের সাথে জড়িত। যাদের সম্পর্কে গুরুতর অভিযোগ তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মালয়েশিয়াতে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ৩৫ বাংলাদেশিদের মধ্যে ১৬ জনের সম্পর্কে এখনো তদন্ত চলছে, বাকি ৯ জনের ভিসা না থাকায় তাদেরকেও ফেরত পাঠানো হবে। দর্শক, গুরুত্বপূর্ণ তথ্য হলো, মালয়েশিয়ান অভিযানে ধরা পড়া সবাই প্রায় বাংলাদেশি এবং এরা আইএস এর সেলের জন্য অর্থ সংগ্রহ করছিল। সে অর্থ পাঠাতো বাংলাদেশ ও সিরিয়াতে। ধরা পড়াদের মধ্যে অন্য কোনো দেশের নাগরিক নেই। তারপরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত ছাড়াই বলে দিচ্ছেন জঙ্গি নেই, যার অর্থ হলো জঙ্গিদের নিয়ে তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে সাপ বের করে আনতে চান না স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস এর সম্পৃক্ততার কথা শুনে কি সরকার বিষয়টি ধামা চাপা দিতে চাইছে, নাকি জেল পলাতক ৭৯ জঙ্গিকে আবার ধরতে হবে এই ভয়ে সরকার বিষয়টি অস্বীকার করছে? দর্শক, বাংলাদেশে ২০১৬ সালের ১লা জুলাই হলি আর্টিজান হামলায় ৬ জঙ্গি মারা যায়। ওই ঘটনায় আইএস এর পক্ষ থেকে দায় স্বীকার করে বার্তা দেওয়া হয়েছিল। হামলাকারীদের ছবি ও ফুটেজ তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। ওই ৬ জঙ্গির মধ্যে ২ জঙ্গি এসেছিল মালয়েশিয়া থেকে, যাদের মধ্যে একজন ছিলেন নির্বাস ইসলাম। এই নির্বাস ইসলাম ঢাকার টার্কিশ হোপ স্কুল এবং নর্থ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে মালয়েশিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছিলেন। গুলশান হামলার ১ সপ্তাহ আগে তখন সে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছিল।
দর্শকের আগেও অনেকবার বাংলাদেশিদের বাইরের দেশ থেকে জঙ্গি তৎপরতার প্রমাণ আছে। হোলি আর্টিজানে হামলার বছরে সিঙ্গাপুরে 27 বাংলাদেশি গ্রেপ্তার হয়েছিল, যারা আইএস এবং আল কায়েদার সাথে জড়িত ছিল। আইএস এর ওয়েবসাইটে বিভিন্ন সময়ে সংগঠনটির বাংলাদেশের প্রধান কে তা নিয়ে পোস্ট দেওয়া হয়েছে। এমনকি আইএস বাংলাও ওয়েবসাইট তৈরি করেছিল। তারপর থেকে ইসলামিক স্টেটের শাখা যে বাংলাদেশে কাজ করছে সেটি পরিষ্কার হয়ে গিয়েছিল। সংগঠনটির সাময়িকী দাবিকে সোলজার্স অব বেঙ্গল নামে বাংলাদেশের জঙ্গিদের ছবিও ছাপা হয়েছিল। 2018 সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের আইএস কে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এরপর সংগঠনটি বারবার নাম পাল্টায়, কখনো নব্যজেএমবি, কখনো আনসারুল্লাহ বাংলা টিম, কিংবা কখনো অন্য নামে কাজ করতে থাকে। মূলত আইএস এর সাথে সম্পর্ক থাকায় বাংলাদেশের 9টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। সবশেষ 2023 সালের 10ই আগস্ট নিষিদ্ধ করা হয় জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়াকে। 2021 সালে তুরস্ক সরকার বাংলাদেশের বেশ কয়েকজন আইএস সদস্যকে গ্রেপ্তার করেছিল। এরপর থেকে এই দলটির বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছিল পুলিশের বিশেষ টিম। কিন্তু 5 আগস্টের পরে জেল ভেঙে পালিয়েছে 79 জঙ্গি। তাদের মধ্যে 9 জন ছিল সাজাপ্রাপ্ত, তারা এখন সরকারের নাগালের বাইরে। জেএনপি নেতা সাইদুল রহমান, তুরস্ক ফেরত আইএস সদস্য মিজান সহ অনেকেই জেল থেকে তখন পালিয়েছে। আবার গত কয়েক মাসে 148 জন জঙ্গিকে জামিন দেওয়া হয়েছে। দর্শক, মালয়েশিয়ার ঘটনা বাংলাদেশের জঙ্গিবাদ ইস্যুটিকে আবারও আন্তর্জাতিক মাধ্যমে খবরে জায়গা করে দিয়েছে। মালয়েশিয়ান পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে 100 থেকে 150 জন সদস্য ছিল। তার মানে এখনো বিশাল একটি সংখ্যা গ্রেপ্তার হওয়া বাকি। মালয়েশিয়ান পুলিশ বলছে এরা বাংলাদেশে হামলার পরিকল্পনা করেছিল, কিন্তু বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্তরা বিষয়টিকে ধামাচাপা দিতে চাইছেন কেন? মালয়েশিয়ান পুলিশ 3 ধাপে এই অভিযান চালিয়েছে। 28 এপ্রিল প্রথম ধাপে স্লাঙ্গর থেকে 6 জন, 7 মে দ্বিতীয় ধাপে জোহর থেকে 14 জন এবং তৃতীয় ধাপে 19 থেকে 21 জনের মধ্যে আরো 16 জনকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। ওই গোষ্ঠীটি 1 বছর ধরে তৎপরতা চালাচ্ছিল। এর অর্থ কি এসব জঙ্গিদের মধ্যে কি 1 বছর আগে বাংলাদেশের জেল পলাতক জঙ্গিরা আছে? দর্শক, 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর বিনা বাধায় ঢাকা সহ সারা দেশে পোস্টারিং, মিছিল ও শোডাউন করেছে। সেই বিশাল শোডাউনের পর সংগঠনটির কোনো নেতাকে গ্রেপ্তার করেনি পুলিশ। তাহলে নিষিদ্ধ সংগঠনটির নেতারা কোথায় হারিয়ে গেল? হলি আর্টিজানে নিহত 2 পুলিশ কর্মকর্তার স্মরণে গুলশান থানায় নির্মিত দীপ্ত শপথ ভাস্কর্যটি গুড়িয়ে দেওয়া হয় এবং সেখানে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের পোস্টার লাগানো হয়। এটি বর্তমান পরিস্থিতিতে জঙ্গিবাদ দমনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। দৈনিক প্রথম আলোর এক খবরে বলা হয়েছে, গত 9 বছরে বাংলাদেশে বড় কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটেনি, যদিও ভেতরে ভেতরে সংগঠিত হওয়ার চেষ্টা ছিল।